আচ্ছা, আপনি কি কখনো অনুভব করেছেন আপনার একদম পেছনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু ঘুরে তাকাতেই দেখছেন সেখানে কেউ নেই? কিংবা মাঝরাতে আপনার ঘরের বন্ধ দরজায় কেউ একজন খুব ধীরে ধীরে নখ দিয়ে আঁচড় কাটছে। আমরা যাকে বাতাস বলে উড়িয়ে দিই, অনেক সময় সেটা কেবল বাতাস হয় না, সেটা হয় কোনো অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস। আজ আমি আপনাদের শোনাবো বাপ্পা আর বিল্লাল নামের দুই নির্ভীক বন্ধুর কাহিনী, যারা শুধু কয়েকটা বড় মাছের লোভে সেই শ্মশানের খালে ছিপ ফেলেছিল। কিন্তু তারা জানতো না সেদিন মাছ নয়, অন্য কিছু তাদের টোপ গিলার অপেক্ষায় ছিল। সেদিন ছিল গুমোট গরমের এক দুপুর। বাপ্পা আর বিল্লাল ঠিক করলো তারা আজ গ্রামের একদম শেষ সীমানার সেই সরু খালে মাছ ধরতে যাবে। সবাই জানে ওই খালে অনেক ট্যাংরা, শোল আর কই মাছ পাওয়া যায়, কিন্তু শ্মশানের ভয়ে সেখানে কেউ যায় না। বাপ্পা সাহসী গলায় বিল্লালকে বলল, আরে রাখ তো শ্মশানের ভয়, দিনের বেলা আবার ভূত কিসের, চল আজ অনেক মাছ নিয়ে বাড়ি ফিরবো। তারা হাঁটতে হাঁটতে বিকালের দিকে সেই খালের কাছে পৌঁছালো। জায়গাটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। খালের জল কুচকুচে কালো আর স্থির, পারে ঘন কচুরিপানা আর একদিকে ঝুঁকে পড়া পুরানো বাঁশঝাড়। শ্মশানের পুরানো ইটের পাঁজরগুলো আগাছায় ঢাকা পড়ে আছে। বাপ্পা আর বিল্লাল ছিপ ফেলে সেখানে বসলো। প্রথম 1 ঘন্টা বেশ ভালোই কাটলো তাদের। কয়েকটা বড় পুঁটি আর কিছু কই মাছ ধরা পড়লো তাদের থলিতে। তারা হাসাহাসি করছিল, গল্প করছিল। কিন্তু সূর্য যখন হেলে পড়তে শুরু করলো, ঠিক তখনই পরিবেশটা কেমন বদলে যেতে শুরু করলো। সূর্য তখন দিগন্তের পাট ক্ষেতের আড়ালে ডুব দিচ্ছে। আকাশের রং রক্তের মতো লাল। হঠাৎ বিল্লাল খেয়াল করলো তার ছিপের ফাতনাটা একবার ডুবে আবার ভেসে উঠল, কিন্তু মাছের মতো ঝটপটানি নেই। মনে হচ্ছে নিচ থেকে কেউ খুব ধীরে ধীরে সুতোটা টানছে। বাপ্পা হঠাৎ ফিসফিস করে বলল, বিল্লাল ওপাশে দেখ তো। বিল্লাল তাকিয়ে দেখলো খালের মাঝখানে যেখানে পানি স্থির থাকার কথা, সেখানে একটা দীর্ঘ ঢেউ সর্পিল গতিতে তাদের দিকে এগোচ্ছে, কিন্তু আশেপাশে কোনো সাপ বা অন্য কোনো প্রাণী নেই। ঢেউটা যেখানে শেষ হলো, সেখান থেকে কালো বুদবুদ উঠতে শুরু করলো। আর ঠিক সেই মুহূর্তে বাঁশবাগান থেকে একটা শব্দ এলো, ঠিক যেন কোনো বৃদ্ধ মানুষ খুব করুণ সুরে গোঙাচ্ছে। বিল্লাল কাপা গলায় বলল, বাপ্পা চল আমরা আজকে ফিরে যাই, মনটা ভালো লাগছে না। কিন্তু বাপ্পার হাত তখন ছিপের সাথে আটকে গেছে, সে একটুও নড়তে পারছে না। সন্ধ্যা নামতেই চারপাশটা কুয়াশায় ঢেকে গেল। বৈশাখী বিকালের গুমোট ভাব কেটে গিয়ে এক হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। শ্মশানের সেই পরিত্যক্ত চিতার দিক থেকে এক লাফে একটা কালো বিড়াল খালের পানিতে ঝাঁপ দিল, কিন্তু বিড়ালটা যে পানিতে পড়লো তার কোনো শব্দ হলো না। সূর্যটা তখন দিগন্তের রক্তিম মেঘের আড়ালে ঢাকা পড়েছে। বিকেলের সেই গুমোট গরমটা যেন এক নিমেষেই হাড় কাঁপানো হিমেল বাতাসে বদলে গেল। বাপ্পা আর বিল্লাল খেয়াল করলো খালের ধারের সেই পরিচিত মেঠো পথটা হঠাৎ করেই কেমন জানি অচেনা আর ধোঁয়াটে হয়ে গেছে। সন্ধ্যার এই আবছা আলোয় দূরে সবকিছু ঝাপসা দেখাচ্ছে। হঠাৎ খালের ওপারে বাঁশঝাড়ের অন্ধকার চিরে একটা সাদা ছায়া ফুটে উঠল। বাপ্পা চোখ কষলে আবার তাকালো, ভেবেছিল হয়তো কুয়াশা, কিন্তু না, ওটা কোনো কুয়াশা নয়। ধবধবে সাদা কাপড়ে ঢাকা এক বিশাল মূর্তি, যার হাত দুটো অস্বাভাবিক লম্বা হয়ে প্রায় মাটির ওপর দিয়ে হেঁচড়ে যাচ্ছে। ভয়ে বিল্লাল পকেট থেকে ম্যাচ বের করে একটা কাঠি জ্বালাতে চেষ্টা করলো, কিন্তু বারবার চেষ্টা করেও কাঠিটা জ্বললই না, যেন বাতাসের অদৃশ্য কোনো হাত কাঠিটা জ্বালানোর আগেই নিভিয়ে দিচ্ছে। পরের মুহূর্তেই শুরু হলো সেই অলৌকিক দৃশ্য। সেই সাদা মূর্তিটা কোনো নৌকা ছাড়াই খালের শান্ত পানির ওপর দিয়ে সশব্দে হেঁটে আসতে শুরু করলো। প্রতিবার পা ফেলছে আর পানির ওপর কালো রঙের গোল গোল বলয় তৈরি হচ্ছে, যেন নিচ থেকে কেউ বিষ ঢেলে দিচ্ছে। কোনো পায়ের ছাপ নেই, কেবল বাতাসের ঘর্ষণে এক বিশ্রী পচা মাংসের গন্ধ ধেয়ে এলো তাদের নাকে। মূর্তিটি যত কাছে আসছে ততই তার অস্তিত্ব বাষ্পের মতো ভারী হয়ে উঠছে। আবছা আলোয় দেখা গেল সেখানে কোনো মুখ নেই, কেবল একটা অন্ধকার গর্ত। সেই গর্ত থেকে ভেসে আসা ফিসফিসানিটি এবার সরাসরি তাদের মগজে প্রতিধ্বনি হতে লাগলো। কেউ যেন বলছে, এই আলো শেষ হওয়ার আগেই তোদের জীবন প্রদীপ নিভে যাবে। অনেক কাল ধরে এই তৃষ্ণা বুকে চেপে আছি,
আজ তোদের তাজা রক্ত দিয়ে এই খালের তলা শান্ত হবে। তোরা যাবি না, তোরা এখন আমার শিকার। বাপ্পা দেখলো তাদের পায়ের তলার শুকনো মাটিটা হঠাৎ করে কাদা হয়ে যাচ্ছে, যেন খাল নিজেই তাদের টেনে হিঁচড়ে অতল গহ্বরে নিয়ে যেতে চাইছে। সন্ধ্যার শেষ আলোটুকু নিভে যাওয়ার সাথে সাথেই সেই ছায়াটি তাদের একদম সামনে এসে দাঁড়ালো। তারা ছিপের সুতোগুলোর দিকে তাকিয়ে দেখতে পেল তাদের ছিপের সুতোগুলো সাপের মতো বেঁচে উঠে তাদের শরীরকে জড়িয়ে ধরছে। বিল্লাল চিৎকার করতে চাইল, কিন্তু তার গলায় কোনো আওয়াজ নেই, যেন কেউ তাদের গলার আওয়াজ একেবারে নিঃস্ব করে দিয়েছে। সেই অশরীরী ছায়াটি তার লম্বা নখওয়ালা হাত বাড়িয়ে বিল্লালের ঘাড়ের কাছে নিয়ে এলো। ঠিক সেই মুহূর্তে গ্রামের মসজিদ থেকে মাগরিবের আজানের প্রতিধ্বনি ভেসে এলো। আজানের শব্দ কানে যেতেই সেই ছায়াটি এক বিকট চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে গেল। বাপ্পা আর বিল্লাল সেদিন আর দাঁড়িয়ে থাকার সাহস পায়নি। তারা ছিপ মাছ সব ফেলে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। পেছনে তাকালে দেখছিল খালের কালো পানি যেন সমুদ্রের মতো ঢেউ হয়ে তাদের দিকে উঠে আসছে তাদেরকে ধরার জন্য। তারা যখন গ্রামের প্রথম রাস্তার মোড়ে এসে পৌঁছালো, তখন তাদের দম প্রায় বন্ধ। কিন্তু বাড়িতে ফিরে তারা যা দেখলো তা ছিল আরও ভয়ঙ্কর। বাপ্পা দেখলো তার হাতের তালুটা কয়লার মতো কালো হয়ে গেছে, যেন কোনো অদৃশ্য আগুনের ছ্যাঁকা লেগেছে তার হাতে, অথচ সেখানে কোনো আগুন ছিল না। পরদিন সকালে গ্রামের এক বৃদ্ধ দাদু সব শুনে শিউরে উঠলেন। তিনি জানালেন, তোরা খুব অল্পর জন্য বেঁচে ফিরেছিস রে। অনেক বছর আগে ওই খালে এক জেলে মাছ ধরতে গিয়ে জালে এমন কিছু একটা তুলেছিল যা মানুষের জগতের নয়। পরদিন সকালে শুধু তার ছেঁড়া জালটা পাওয়া গিয়েছিল। লোকটার আর হদিশ মেলেনি। ওই জাল এখনো খালের তলায় ছায়া হয়ে ঘোরে। বাপ্পা আর বিল্লাল আজও সেই খালধারের কথা মনে করলে স্থির থাকতে পারে না। মাছ ধরা তারা চিরতরে ছেড়ে দিয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আজও যখন অমাবস্যা রাত আসে, তখন তাদের বাড়ির বন্ধ দরজার বাইরে থেকে কেউ যেন ভেজা হাতে তার দরজায় টোকা মারতে থাকে। বাপ্পা আর বিল্লাল হয়তো ফিরে এসেছে, কিন্তু সবাই কি ফিরে আসতে পারে? শ্মশানের খালের সেই ছায়া আজও সন্ধ্যার পর খালের পাড়ে বসে থাকে। আজও যদি আপনি ওই পথে যান, দেখবেন পানির নিচ থেকে অদ্ভুত সব বুদবুদ উঠছে। সাবধান, সব মাছ ধরার নেশা কিন্তু সুখের হয় না। আজকের এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো আপনি অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনার একটি কমেন্ট আমাকে ভিডিও বানানোর আরও আগ্রহ অনেক বাড়িয়ে দেয়। আর আপনি কি কখনো এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন? আমাদের লিখে পাঠান। দেখা হবে পরবর্তী গল্পে, আর ওই গল্পটি হবে আপনার পাঠানো কোনো একটা ভয়ঙ্কর সত্য ঘটনা। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন।